দাঁড়াও, এইটা। তোমরা কেউ ফ্রেডরিক স্যাঙ্গারের নাম শুনেছো? ফ্রেডরিক স্যাঙ্গার? স্যাঙ্গার ডিএনএ সিকোয়েন্সিং এ যে করেছিল স্যাঙ্গার। হ্যাঁ, ডিএনএ সিকোয়েন্সিং করেছিলেন স্যাঙ্গার। আর কি করেছিলেন স্যাঙ্গার? কোনো আইডিয়া? কটা নোবেল পেয়েছেন? দুটো। দুটো নোবেল পেয়েছেন, ভেরি গুড। কিসের কিসের জন্য নোবেল পেয়েছেন? ডিএনএ সিকোয়েন্সিং এর জন্য। দ্বিতীয় নোবেলটা পেয়েছেন, ওটা বোধহয় 1980 সালে। ডিএনএ সিকোয়েন্সিং এর জন্য উনি দ্বিতীয় নোবেলটা পেয়েছেন। ওনার প্রথম নোবেল প্রাইজটা ছিল গিয়ে হচ্ছে প্রোটিন সিকোয়েন্সিং এর জন্য, এবং স্পেসিফিক্যালি উনি ইনসুলিনকে সিকোয়েন্স করেছিলেন, ইনসুলিন প্রোটিনকে। এইটার জন্য উনি 1958 সালে নোবেল পেয়েছিলেন, যতদূর আমার মনে পড়ছে। তাও প্রায় ওনার 12-13 বছর লেগে গিয়েছিল একটা ইনসুলিনকে সিকোয়েন্স করতে। এখন যেটা হয়তো একদিনে হয়ে যায়, মানে 1945 থেকে 1958 এই পুরো সময়টা ওনার লেগেছিল সিকোয়েন্স করতে। যাই হোক, 58-তে তো নোবেলই পেয়েছেন। আর 1980-তে উনি নোবেল পেয়েছিলেন গিয়ে হচ্ছে তোমার ডিএনএ সিকোয়েন্সিং এর জন্য। ফার্স্ট নোবেলটা ছিল প্রোটিন সিকোয়েন্সিং এর জন্য। ওকে, তো আজকে আমরা ওই গল্পটাই একটু জানবো, যে প্রথম প্রোটিন কিভাবে সিকোয়েন্স করা হয়েছিল, এবং যে মেথডস গুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলোও আমরা অবশ্যভাবেই পড়বো। ঠিক আছে, প্রথম প্রোটিন যেটা সিকোয়েন্স করা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে ইনসুলিন। 1945 সালে মোটামুটি ইনসুলিনের সিকোয়েন্স করার কাজ শুরু হয়, এবং এই যে ইনসুলিনের সিকোয়েন্স করার কাজটা, এটা প্রায় 10 বছরের ওপর চলে, ফাইনালি সিকোয়েন্সটা পাওয়া যায়। ওকে, তাহলে কিভাবে আইডিয়া একটা আমরা গত লাস্ট ক্লাসে পেয়েছি যে মোটামুটি কিভাবে একটা প্রোটিন সিকোয়েন্স করা যেতে পারে। ওকে, কারণ তখন তো মাস স্পেকট্রোমেট্রির কোনো ব্যাপার ছিল না। মাস স্পেকট্রোমেট্রি ওয়াজ নন এক্সিস্টেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, মাস স্পেকট্রোমেট্রির কোনো এক্সিস্টেন্স কিন্তু তখন ছিল না। তাহলে কিভাবে কি করা হয়েছে একটু যদি আমরা ভাবি, লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, এডম্যান ডিগ্রেডেশনের আগে আমরা একটু স্যাঙ্গার সিকোয়েন্সিংটা দেখে নিই। আচ্ছা, আমরা এন্ড গ্রুপ অ্যানালিসিস ব্যাপারটা লাস্ট ক্লাসে দেখছিলাম, ঠিক আছে? তা এন্ড গ্রুপ অ্যানালিসিস কি, আমাকে কে বলবে? একটা প্রোটিনের এন্ড গ্রুপ অ্যানালিসিস কি? এই তোমরা সব স্লাইড দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এন্ড গ্রুপ অ্যানালিসিস কি? আরে তোমরা একটু না বললে আমি এই এন ইন্টারেস্ট পাবো। টার্মিনাল আর সি টার্মিনালটা কি অ্যামিনো অ্যাসিড সেটা জানা? এন গ্রুপ অ্যানালিসিস। এন টার্মিনাল, সি টার্মিনালে কি অ্যামিনো অ্যাসিড আছে সেটা জানি, ঠিক আছে? এবং এর যে কিছু বেনিফিটস, কেন আমরা এই এন্ড গ্রুপ অ্যানালিসিস করছি, আমি তোমাদের বলেছিলাম যে এর একটা কারণ হচ্ছে কি চেঞ্জ আছে সেটা আমরা জানতে পারছি, এবং কতগুলো চেঞ্জ আছে জানতে পারছি। একটা প্রোটিনকে পেপটাইডে ফ্র্যাগমেন্ট করার পর কতগুলো পেপটাইড ফ্র্যাগমেন্ট জেনারেট হলো সেটা আমরা জানতে পারছি। ওকে, এবং সব থেকে বড় হচ্ছে যে একটা ডিরেকশন, মানে কোন দিক থেকে কোন দিকে আমি পড়ছি প্রোটিনটাকে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে রাইট টু লেফট না লেফট টু রাইট। ঠিক আছে, এন টার্মিনালে কি আছে আর সি টার্মিনালে কি আছে যদি আমরা জেনে যাই, তাহলে মাঝখানের গ্রুপগুলোকে কিন্তু আমরা খুব ইজিলি বসিয়ে দিতে পারবো, এই ব্যাপারটা। এবারে যেটা কয়েকটা জিনিস ছিল, যে দিস ইজ দ্য রিএজেন্ট, এই রিএজেন্টটার নাম হচ্ছে গিয়ে 1-fluoro-2,4-ডাইনাইট্রোবেনজিন। ঠিক আছে, এটাকে এফডিএনবি বলে থাকা হয়। এটা হচ্ছে গিয়ে স্যাঙ্গার্স রিএজেন্ট। ঠিক আছে, 1-fluoro-2,4-ডাইনাইট্রোবেনজিন। এটা কি? এটা খুব রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ঠিক আছে, আমরা জানি যে যে আমাদের যে প্রোটিন আছে তার যে এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড আছে, তার যে অ্যামিনো গ্রুপ আছে তার উপর একটা লোন পেয়ার আছে। সো ডেফিনেটলি এটা কিন্তু একটা খুব স্ট্রং নিউক্লিওফাইল। ঠিক আছে,
তো এইটার সঙ্গে এইটার কিন্তু রিয়াকশন হবে। দিস ইজ দ্য FDNB রিয়েজেন্ট, 1-fluoro-2,4 ডাইনাইট্রোবেনজিন রিয়েজেন্ট। এটা কিন্তু খুব রেডিলি রিয়াক্ট করবে উইথ দ্য এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড, উইথ দ্য এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড অফ দ্য প্রোটিন। সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিড কি আমরা কিভাবে ডিটারমাইন করছিলাম? কি আমাকে বলবে? সি টার্মিনাল অ্যামিনো কার্বক্সিল পেপটাইডেজ দিয়ে এক্স্যাক্টলি কার্বক্সি পেপটিডেজ দিয়ে ক্লিভ করে আমরা সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিডটা ধরে ফেলছিলাম। এই ক্লিভ করার পর যখন ক্লিভ হয়ে গেল, ওই একটা অ্যামিনো অ্যাসিড বেরিয়ে গেল, তারপরে ক্রোমাটোগ্রাফিক্যালি আমরা ওটাকে ধরতে পারি। এখানে আমি তোমাদের একটা কথা বলে দিই, এই যে নোবেল প্রাইজ পাওয়ার কাজটার জন্য দেখো দু রকমের তো ক্রিকেটার হয়। তোমরা কেউ রাহুল দ্রাবিড়কে ব্যাট করতে দেখেছো? রাহুল দ্রাবিড়ের খেলা দেখেছো? দেখোনি, খুব ছোট ছিল তাই তো, তখন খেলা টেলা অত দেখতে না নাকি? স্যার ডোরেমন হ্যাঁ, দেখতাম। ডোরেমন। সাদা কালো টিভি। হ্যাঁ, রাহুল দ্রাবিড় হচ্ছে কি বলবো তো, খুব এগ্রিকালচারাল প্লেয়ার, মানে খেটে 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 রান রান করবে। তো এই যে কিন্তু দারুণ এফেক্টিভ, অত রান টেস্টে, অত রান ওয়ানডেতে, এত রান, মানে তুমি তোমার জীবন বাজি রেখে যদি কাউকে ব্যাট করতে নামাতে চাও তাহলে ওকে নামাবে, এরকম প্লেয়ার ছিল আমাদের সময়। তো এই ব্যাপারটা এখন যেটা কিন্তু অনেক প্লেয়ারের মধ্যেই নেই, মানে তারা এই রাহুল টাহুল একটা ম্যাচে অসাধারণ, তারপরের ম্যাচে কোনো ঠিক নেই, শিখর ধাওয়ান ইত্যাদি সবই। তো একটা যেটা ব্যাপার হচ্ছে যে স্যাঙ্গারের যে প্রোটিন সিকোয়েন্সিং এর ব্যাপারটা, এটা যে একটা মারাত্মক কিছু ইনোভেশন ছিল তা কিন্তু নয়। ইউজুয়ালি আমরা দেখি যে নোবেল প্রাইজ পাওয়া যায় কোন কাজের জন্য, যে কাজটা খুব ইনোভেটিভ হয়। আমি তোমাদের কেন বলছি তার কারণ হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকে TISR এর ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং অনেক কিছুই তোমরা ইন্টারভিউ ইত্যাদি দেবে। তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তোমরা যেটাকে একটা খুব অসাধারণ কাজ ভাবো, রিসার্চ ভাবো, সেটা কিন্তু অসাধারণ রিসার্চ নয়। ফর ইনস্ট্যান্স, আমি একটা ম্যাগাজিনের জন্য লেখা চেয়েছিলাম তোমাদের কাছে এক সময়, এবং আই ওয়াজ ভেরি সারপ্রাইজ সে লেখাগুলো দেখে দেখে। আরে সেখানে হচ্ছে কেউ বলছে যে বায়োনিক আই, মানে সব অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র যেগুলো কিন্তু রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন খুব কম। ওই ধরনের বায়োনিক আই ইত্যাদিও তো কটা লোক ব্যবহার করে, ঠিক আছে? তো যেটা আবার কে বলছে যে কিসের থেকে নাকি কি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি বানাবে। হ্যাঁ, অবশ্যই এগুলো আগে আমি ছোট করছি না, বাট তোমাদেরকে একটা রিসার্চ কি জানো তো, যেটা খুব একটা কমন প্রবলেমকে কমন মেথড দিয়ে অ্যাড্রেস করছে। আই রিপিট ইট, একটা কমন প্রবলেমকে কমন মেথড দিয়ে যে জিনিসটা অ্যাড্রেস করছে, সেই জিনিসটা কিন্তু নোবেল প্রাইজ আনে। তুমি দেখবে আজ অব্দি যত নোবেল প্রাইজ আছে কিন্তু কোনোটাই উল্টো মানে একটা বিশাল হাইফাই কিছু টেকনোলজি, যে তোমার ইলেকট্রিক দিয়ে তোমার ব্রেন কন্ট্রোল করা হচ্ছে, স্পাইনাল কর্ড অ্যাকশন কন্ট্রোল করা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালিং এর মাধ্যমে, বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, এই সবের ওপর কিন্তু কখনো নোবেল প্রাইজ হয় না। নোবেল প্রাইজ কিসের জন্য হয় না, তুমি যদি ফাস্ট করো, আমি এই জন্য বলছি যে এখানে আছো, হয়তো কেউ রোজা রেখেছো, তুমি যদি ফাস্ট করো, দ্যাট লিডস টু অটোফাজি, মানে তোমার যে সেলস গুলো ড্যামেজ হয়ে গেছে সেই সেলস গুলোকে রিমুভ করতে সাহায্য করে বাই দ্য মেকানিজম অফ অটোফাজি। এই জিনিসটার জন্য কিন্তু একটা নোবেল প্রাইজ পাওয়া গেছে। হেলিকোব্যাক্টার পাইলোরি, তোমরা যারা বসে আছো 6জন 7জন ক্লাস শুনছো, তোমাদের মধ্যে অ্যাটলিস্ট 3জনের পেটে আছে। 50% অফ দ্য ওয়ার্ল্ড এর স্টমাকে ওই জিনিস আছে, ইন্টেস্টিনে। তো হেলিকোব্যাক্টার পাইলোরির আবিষ্কারের জন্য কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। খুব কমন জিনিসকে আমরা কমন মেথডে যখন আবিষ্কার করি তার জন্য নোবেল প্রাইজ পাওয়া যায়, ঠিক আছে? এইখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মারাত্মক কোনো ইনোভেশন নেই। একটা নোবেল প্রাইজ পাওয়া কাজ এখানে হচ্ছে খুব এগ্রিকালচারাল, মানে আমি খেটে 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 খেটে, আর ওনার একটা স্টুডেন্ট ছিল যার কথা উনি নোবেল লেকচারে মেনশন করেছিলেন, টাপি। সে তোমাদেরই বৈশী একটা স্টুডেন্ট, ফেলোশিপ নিয়ে, যেমনি সায়ন বিশ্বাস রুদ্রজিৎ যদি কোয়ালিফাই করো তোমরা তো স্টাইপেন্ড পাবে একটা মাসে একটা টাইমের জন্য, সেরকম স্টাইপেন্ড নিয়ে সে কাজ করতে গিয়েছিল। তো সে কিন্তু বসে বসে পুরো সিম্পলি খেটে 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 পুরো বিটা চেনের ইয়ে করে দেয়। মানে স্যাঙ্গার বলেছে যে আমাদের ওই ইনস্টিটিউটে একটা কমন সাইট ছিল, মানে খুব রেগুলারলি দেখা যেত যে টাপি করিডোর দিয়ে দৌড়ে যাচ্ছে,
ঠিক আছে, সারাক্ষণ ক্রোম্যাটোগ্রামের যে রুমটা আছে বা ইলেকট্রোফোরেসিসের যে রুমটা আছে, ক্রোম্যাটোগ্রাফির যে রুমটা আছে, এই রুমের দিকে দৌড়ে যাচ্ছে। এটা সিম্পলি এগ্রিকালচারই, খেটে 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 কত পারমিউটেশন কম্বিনেশন, 1000-1500 এক্সপেরিমেন্ট সব করে আলটিমেটলি সিকোয়েন্সটা ডিটারমাইন করা হয়েছিল। প্রশ্নটা হচ্ছে যে কিভাবে। দেখো এখানে আমি একটা খুব সিগনিফিকেন্ট জিনিস বললাম, যে দুটো টেকনিক, খুব ইম্পর্টেন্ট টেকনিক ইন 1940s, সেটা কিন্তু স্যাঙ্গারের ডিসপোজালে ছিল। ওয়ান ইজ ক্রোম্যাটোগ্রাফি, ওয়ান ইজ ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, এবং এই দুটো, এইগুলো এইভাবে একটা সায়েন্টিস্ট কিভাবে ভাবে, আমি কেন এইসব লেকচার ফেকচার অ্যারেঞ্জ করছি, তার কারণ আমি তোমাদেরকে একটা এক্সপোজার দিতে চাই যে ওয়ার্ল্ডের সায়েন্সটা কিভাবে হয়। হ্যাঁ, ওয়ার্ল্ডের সায়েন্স কি এই যেরকম তোমরা খাতা দেখে দেখে টুকে টুকে ইয়ে করছো ওইভাবে হচ্ছে না, ওইভাবে কিন্তু হয় না, সেখানে কিন্তু একটা ইনোভেশনের ব্যাপার আছে। ঠিক আছে, যে তার কাছে কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে যে অ্যামিনো অ্যাসিড গুলো আফটার এন্ডোপ্রোটিয়েজ ক্লিভেজ, মানে কোনো প্রোটিওলিটিক ক্লিভেজের পর বেরোচ্ছে। এন্ডোপ্রোটিয়েজ মানে ধরো কোনো ট্রিপসিন, কাইমোট্রিপসিন ইত্যাদি দিয়ে আমি ক্লিভ করছি। এই ধরনের এন্ডোপ্রোটিয়েজের ক্লিভেজের পর যে প্রোটিন, যে অ্যামিনো অ্যাসিড গুলো বেরোচ্ছে, সেই অ্যামিনো অ্যাসিড গুলো এক্স্যাক্টলি কি, উইদাউট এনি ডাউট ডিটারমাইন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই অ্যামিনো অ্যাসিড গুলো এক্স্যাক্টলি কি, উইদাউট এনি ডাউট ডিটারমাইন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং অফেন কিন্তু এটা দেখা যায় যে মাস স্পেকট্রোমেট্রি এই জিনিসটা ফেল করে। ওকে, মানে তোমার অনেক সময় লাইসিন, গ্লুটামিন, এদের এদের মাস ধরা কিন্তু খুব ডিফিকাল্ট। মানে যে মাসটা তুমি পেলে সেখান থেকে লাইসিন না গ্লুটামিন, এটা ডিটারমাইন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এত অ্যাডভান্স টেকনিক। ফলে ওই সময় জাস্ট তোমাদের একটা পেপার ক্রোম্যাটোগ্রাম দেখে, যেখানে নোনটাও কি তোমরা জানো, আননোনটাও কি তোমরা জানো, সেখান থেকে অ্যামিনো অ্যাসিড বলাটা কিন্তু, মানে তোমরা যখন এক্সপেরিমেন্ট করো কি তোমরা নোন অ্যামিনো অ্যাসিডটা কি জানো, আননোনটা কি জানো, নিয়ে জাস্ট ক্রোম্যাটোগ্রাফি টেকনিকটা করতে। ঠিক আছে, বাট তুমি যেখানে জানো না যে আননোন অ্যামিনো অ্যাসিডটা কি, সেখানে সেটাকে উইদাউট আ ডাউট ডিটারমাইন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। ওকে, সেখানে সেটাকে উইদাউট আ ডাউট ডিটারমাইন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। এর জন্য ইলেকট্রোফোরেসিস এবং ক্রোম্যাটোগ্রাফি উনি সবসময় ডাবল চেক করতেন। দুটো টেকনিককে উনি একসাথে ব্যবহার করেছেন, যাতে যে অ্যামিনো অ্যাসিড গুলো বেরোচ্ছে, whether it's a derivative, মানে it could be FDNB linked to the amino acid, or it's an isolated amino acid. In either of the cases, it could be determined without any doubt. এই অবধি কারণ কোনো যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো। ওকে, ফাইন, তাহলে এইখানে আমরা দেখে নিই। ঠিক আছে, যে এ কিন্তু দিস ইজ ভেরি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাটাক, এই এফডিএনবি। তাহলে এই এফডিএনবি যখন অ্যামিনো নাইট্রোজেনের লোন পেয়ারের সাথে রিঅ্যাক্ট করছে, করে ইট ফর্ম সামথিং লাইক দিস। ঠিক আছে, ইট ফর্ম সামথিং লাইক দিস। এইবারে নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে দেয়ার উইল বি আ অ্যাসিড হাইড্রোলিসিস। নেক্সট স্টেপে কি হবে, ভেরি সরি, নেক্সট স্টেপে হচ্ছে দেয়ার উইল বি আ অ্যাসিড হাইড্রোলিসিস। অ্যাসিড হাইড্রোলিসিস করার পর কি হলো, যে আমার এইটা হচ্ছে গিয়ে একটা এফডিএনবি ডেরিভেটিভ অ্যামিনো অ্যাসিড, আর তারপরের যে অ্যামিনো অ্যাসিড গুলো ছিল সেগুলো এফডিএনবি ডেরিভেটিভ নয়, সেগুলো ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিড হিসেবে বেরিয়ে গেল। ক্লিয়ার? কারুর যদি ডাউট থাকে তাহলে বল। মিডিলের অ্যামিনো অ্যাসিড গুলো কি করে বেরিয়ে যাবে চেন থেকে? না, তুমি যখন অ্যাসিড দিয়ে হাইড্রোলাইজ করছো, অ্যাসিড হাইড্রোলিসিস কি করছে, তোমার পেপটাইড বন্ড গুলোকে ভেঙে দিচ্ছে। তাহলে যে কটা পেপটাইড বন্ড আছে, এখানে ভাঙলো, এখানে ভাঙলো, এখানে ভাঙলো, তাহলে প্রথম যে অ্যামিনো অ্যাসিডটা আছে এন টার্মিনাসে, সেটাকে যেহেতু এফডিএনবি দিয়ে রিঅ্যাক্ট করানো হয়েছে, তো সেটার মধ্যে একটা ডিএনপি গ্রুপ আছে। ঠিক আছে, সেটার মধ্যে একটা ডিএনপি গ্রুপ আছে।
এই দেখো আমি দেখাচ্ছি তোমাকে, সেটার মধ্যে এই ডিএনপি গ্রুপটা আছে, এই যে অ্যামিনো অ্যাসিড প্লাস এই ডিএনপি গ্রুপটা আছে। বাকি অ্যামিনো অ্যাসিড গুলো এমনি কেটে কেটে বেরিয়েছে। তুমি তো অ্যাসিড দিয়ে রিয়াক্ট করছো, অ্যাসিড তো পেপটাইড বন্ড ভাঙবে, তো এখান থেকে যখন ভাঙলো পেপটাইড বন্ডটা এটা বেরোলো, এখান থেকে যখন ভাঙলো এটা বেরোলো, এখান থেকে যখন ভাঙলো এটা বেরোলো, এবং লাস্ট এটা বেরোলো। ঠিক বলছি? কারোর কোনো ডাউট থাকলে বলো। ও আচ্ছা, এফডিএনপি গ্রুপটা একটা অ্যামিনো অ্যাসিডের সাথে বাইন্ড করে হ্যাঁ থাকে। বাকি, হ্যাঁ সেটা শুধু Last এ। যেটা তোমার এন টার্মিনালে আছে সেটাই থাকবে, আর বাকিটা বাইন্ড করে থাকবে। বাকিটার সঙ্গে কিন্তু কোনো তোমার এফটা তো বেরিয়ে যাচ্ছে নিউক্লিওফিলিক ইয়ের সময়, অ্যাটাকের সময়, তাহলে ফ্লুরিনটা তো থাকছে না। তো এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিডে কিন্তু একটা 2,4 ডিএনপি গ্রুপ থাকছে, বাকিগুলো কিন্তু থাকছে না। এই ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে এইটা হচ্ছে গিয়ে এই এফডিএনবিটা হচ্ছে স্যাঙ্গার্স রিএজেন্ট, যেটার সাহায্যে কিন্তু আমি এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড ধরতে পারছি। বোঝাতে পারলাম? এবার হ্যাঁ স্যার। তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এর থেকে আপনি কিভাবে সিকোয়েন্সটা ডিটারমাইন করবেন। এটা বোঝা গেল এতক্ষণ কার্বক্সিপেপটিডেজ দিয়ে যে সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিড ডিটারমাইন করা যাচ্ছিল, আপনি একটা টেকনিক শেখালেন যা যা দিয়ে এবার এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিডটা কি সেটা আমি ডিটারমাইন করতে পারছি। কিভাবে? না আমি একটা নোন ডিএনপি ডেরিভেটিভ চালাবো বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের, যে ডিএনপি ডেরিভেটিভটার সঙ্গে এই পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড এইটা ম্যাচ করবে, এটা সেই অ্যামিনো অ্যাসিডটা। খুব সোজা, আমি প্রত্যেকটা 20টা অ্যামিনো অ্যাসিডের ডিএনপি ডেরিভেটিভ চালাবো। এবার ধরো এই অ্যামিনো অ্যাসিডটা যেটার সঙ্গে ম্যাচ করলো এটা সেইটা, ভেরি ইজি। হোয়াট ইজ দিস? দিস ইজ থ্রিওনিন আই থিংক। এবার স্যার বাইন্ড করার পর কি কোনো ফ্লোরোসেন্স দেবে এরকম কিছু? মানে আমি জানবো কি করে যে না কোনটার না সাথে না, কি বাইন্ড বাইন্ড করেছে? করার ফলার তো কোনো ফ্লোরোসেন্স না, তুমি যেমনি পেপার ক্রোমাটোগ্রাফি করো, ঠিক আছে, তুমি যেমনি পেপার ক্রোমাটোগ্রাফি করো, তো দিস ইজ ইয়োর মানে অ্যাসপার্টিক অ্যাসিড, তাই তো? তাহলে অ্যাসপার্টিক অ্যাসিডের ডিএনপি ডেরিভেটিভ তুমি প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিডের ডিএনপি ডেরিভেটিভ, অ্যাসপার্টিক অ্যাসিডের ডিএনপি ডেরিভেটিভ, গ্লাইসিনের ডিএনপি ডেরিভেটিভ, অ্যালাইনের ডিএনপি ডেরিভেটিভ, 20টা অ্যামিনো অ্যাসিডের ডিএনপি ডেরিভেটিভ চালালে, তাহলে এইটা কার সঙ্গে ম্যাচ করবে? তোমরা তো অ্যাসিডিক বোধহয় অ্যাসিড আজ অব্দি একটা প্র্যাকটিক্যালি করেছো ঠিক করে, সেটা হচ্ছে গিয়ে তোমার পেপার ক্রোমাটোগ্রাফি আর ল্যাম্বার্ট বিয়ার্স ল। এছাড়া তো তোমাদের আর কোনো প্র্যাকটিক্যাল শেখা হলো না। তো এইটা হচ্ছে যে খুব সিমিলারলি আমি 20টা নোন অ্যামিনো অ্যাসিডের ডিএনপি ডেরিভেটিভ চালাবো, এবারে ডেফিনেটলি কোনটার সাথে ম্যাচ করবে? না তোমার অ্যাসপার্টিক অ্যাসিডের সাথে ম্যাচ করবে, তার মানে তোমার এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিডটা অ্যাসপার্টিক অ্যাসিড। কোনো ডাউট? না, নেই, ফাইন। এরপর ইনসুলিনের সিকোয়েন্স এক্স্যাক্টলি কিভাবে করা হলো সেইটাই আমরা একটু পরে আসছি। তার আগে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নিই যেটা তোমাদের সিলেবাসে আছে। সেই জিনিসটা হচ্ছে লাস্ট 10 মিনিট মেবি আমরা ইনসুলিনের সিকোয়েন্স করব। সেটা হচ্ছে আরেকটা পদ্ধতি, এডম্যান ডিগ্রেডেশন। এই পদ্ধতিটা কিন্তু আরো অনেক অ্যাডভান্সড পদ্ধতি। তোমরা প্রত্যেকে একটা জিনিস কিন্তু এখানে ফলো করবে, সেটা হচ্ছে এই ধরনের টেকনিক যখন ইউজ করা হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা টেকনিক কিন্তু কেমিক্যাল, মানে একটা কেমিক্যাল মেথডের সাহায্যে সিকোয়েন্সিংটা হচ্ছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ওয়েন ইউ স্টাডি মলিকুলার বায়োলজি আর বায়োটেকনোলজি, you should have a very sound knowledge of chemistry. When you study molecular biology and biotechnology, you should have a very sound knowledge of chemistry. বায়োটেকনোলজিস্টরা কিন্তু নোবেল কেমিস্ট্রিতেই পায়, বায়োটেকনোলজিতে তো কোনো নোবেল নেই, ইদার মেডিসিনে পাবে, নয় কেমিস্ট্রিতে পাবে, নয় ফিজিক্সে পাবে, ম্যাথমেটিক্সে নোবেল নেই, ইকোনমিক্সে পেতে পারে, ঠিক আছে, আর পিসে পেতে পারে। তো ম্যাক্সিমাম বায়োটেকনোলজিস্টরা কিন্তু নোবেল কেমিস্ট্রিতেই পায়। দ্যাট ইজ ওয়াই কেমিস্ট্রির নলেজটা থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই মেথডটা কি না, এ এক্স্যাক্টলি এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিডটা একটা চেনের ধরতে পারছে পরপরই না, সাইক্লিক প্যাটার্ন। কিভাবে না আমি একটু তোমাদের বোঝাই। এবং এটার জন্য খুব কম স্যাম্পল, ন্যানোগ্রাম থেকে পিকোগ্রাম লেভেলের স্যাম্পল হলেও এডম্যান ডিগ্রেডেশন প্রসেস কিন্তু করা যায়। এবং এটার কিন্তু
যেমনি স্যাঙ্গারের প্রোটিন সিকোয়েন্সিং এ এই ডিএনএ সিকোয়েন্সিং এর অটোমেশন করা হয়েছে, সেমনি এই এডম্যান ডিগ্রেডেশন যে প্রসেসটা আছে এটারও কিন্তু সাফিসিয়েন্ট অটোমেশন করা হয়েছে। মানে অটোমেটিক্যালি এইটা যে একটা যন্ত্রে দেখো এরকম ভাবে তো তুমি প্রত্যেকটা রিয়াকশন হাতে ধরে ধরে ল্যাবে করা সেটা ওই স্যাঙ্গারের সময় সম্ভব ছিল, এখন সম্ভব নয়। কারণ এখন যদি কাউকে বলা হয় যে তুমি একটা প্রোটিন সিকোয়েন্স করো, তোমাকে পিএইচডি দেওয়া হবে, ঠিক আছে, কেউ 13 বছর ধরে প্রোটিনটা সিকোয়েন্স করবে না, না সেটা সিকোয়েন্স করে কোনো পিএইচডি হবে। তাহলে একসময় একটা প্রোটিন সিকোয়েন্স করে নোবেল প্রাইজ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু একটা প্রোটিন সিকোয়েন্স করে পিএইচডিও হয় না। আমি টোটাল 4টে প্রোটিন সিকোয়েন্স করেছি, তাতে কি, দ্যাট ইজ অনলি 5% অফ মাই পিএইচডি ওয়ার্ক। ঠিক আছে, তো অটোমেশনটা খুব দরকার। এই যে প্রোটিন সিকোয়েন্সিং এর ব্যাপারটায় এখানে অটোমেশনটা কিন্তু খুব দরকার। নাও হাউ ডু উই ডু দিস অটোমেশন, লেটস সি। ঠিক আছে, এইখানে আবার যেমনি স্যাঙ্গারস রিয়েজেন্ট ছিল এফডিএনবি, সেমনি এইটা হচ্ছে গিয়ে ফিনাইল আইসোথায়োসাইনেট। এটা হচ্ছে গিয়ে এডম্যান ডিগ্রেডেশনের কি রিয়েজেন্ট, কি ফিনাইল আইসোথায়োসাইনেট। এবার এটা কি করছে, এই ফিনাইল আইসোথায়োসাইনেটটা তোমার এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে এইরকম একটা জিনিস বানাচ্ছে। সেই প্রোডাক্টটাকে আমরা বলছি, ঠিক আছে, ওই যেটা এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিডের সঙ্গে ফিনাইল আইসোথায়োসায়ানেট যুক্ত হচ্ছে, সেটাকে আমরা বলছি ফিনাইল থায়োকার্বাময়েল ডেরিভেটিভ, পিটিসি ডেরিভেটিভ বা ফিনাইল থায়োকার্বাময়েল ডেরিভেটিভ। হোয়াট ইজ দ্যাট? দিস ইজ দিস থিং, ফিনাইল আইসোথায়োসায়ানেট এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে যেটা বানাচ্ছে, ফিনাইল থায়োকার্বাময়েল ডেরিভেটিভ বা পিটিসি ডেরিভেটিভ। ফাইন, ওই নাম মনে রাখাটা এখানে ইম্পর্টেন্ট নয়, কিভাবে কাজটা হচ্ছে দেখি। পিটিসি ডেরিভেটিভটা যেটা, সেটা আবার কি হচ্ছে, আমি এবার ট্রিট করছি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ট্রিট করার পর এবার কি হবে, যে শুধু এই এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিডটা যেটা এখন পিটিসি ডেরিভেটিভ, শুধু সেটা ক্লিভ হয়ে বেরোবে, বাকি চেনটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। বোঝা গেল? HCl দিয়ে ট্রিট করার পর শুধু এই এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিডটা ক্লিভ হয়ে বেরোবে, বাকি চেনটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। ঠিক আছে, এই যে থায়োঅ্যাজোলোন এটা যেটা তৈরি হচ্ছে, এটা আবার নিজেকে ফিনাইল থায়োহাইড্যান্টয়েনে রিঅ্যারেঞ্জ করে নিচ্ছে। দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আমার ফিনাইল আইসোথায়োসায়ানেট এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করছে, করে একটা পিটিসি ডেরিভেটিভ বানাচ্ছে। এই পিটিসি ডেরিভেটিভটাকে আমি HCl দিয়ে ক্লিপ করছি, ক্লিপ করার পর থায়োঅ্যাজোলোন এবং ফিনাইল থায়োহাইড্রোডন্টন সাবসিকুয়েন্টলি সেই জিনিসটা তৈরি হচ্ছে, যেটাকে আমি ক্রোম্যাটোগ্রাফি করে ধরতে পারছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দিস প্রসেস ইজ যে তোমার কিন্তু এর পরে যে পেপটাইডটা N-1 অ্যামিনো অ্যাসিডের পেপটাইডটা থেকে যাচ্ছে। ধরো আমার প্রোটিনের ছিল বা পেপটাইডের ছিল গিয়ে হচ্ছে কি কি ছিল না, আমার গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, ট্রিপ্টোফ্যান। তাহলে গ্লাইসিনটা কেটে বেরিয়ে গেল, বাকি অ্যালানিন, সেরিন, ট্রিপ্টোফ্যানের পেপটাইডটা কিন্তু থেকে গেল। আবার বলছি, গ্লাইসিনটা কেটে বেরিয়ে গেল এই ফিনাইল আইসোথায়োসায়ানেটের সঙ্গে রিঅ্যাক্ট করে, বাকি যেটা রয়েছে তোমার অ্যালানিন, সেরিন, ট্রিপ্টোফ্যান, সেটা কিন্তু থেকে গেল। তাহলে নেক্সট রাউন্ডে আমি কি করব, নেক্সট রাউন্ডে, হ্যাঁ, এটা যেটা যেটা বলছো ওই পিটিএইচ ডেরিভেটিভটাকে আইসোলেট করা হচ্ছে আর আইডেন্টিফাই করে নেওয়া হচ্ছে বাই ক্রোম্যাটোগ্রাফি। নেক্সট রাউন্ডে আবার আমি, এবার কি আছে, অ্যালানিন, সেরিন, ট্রিপ্টোফ্যান, আবার আমি রিঅ্যাক্ট করাবো গিয়ে হচ্ছে তোমার ওই ফিনাইল আইসোথায়োসায়ানেটের সাথে। এইবারে ফিনাইল আইসোথায়োসায়ানেট কার সাথে রিঅ্যাক্ট করবে, প্রথমবার গ্লাইসিনের সাথে করেছিল, এবার অ্যালানিনের সাথে করবে, করে আবার HCl দিয়ে ডাইজেস্ট করলে অ্যালানিন এবং ফিনাইল আইসোথায়োসায়ানেট ডেরিভেটিভটা কেটে বেরিয়ে গেল, তারপরে সেটা সেরিনের সাথে করবে। তা এইভাবে যেহেতু অ্যাট আ টাইম একটাই এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড বেরোচ্ছে, আমি কিন্তু ধরতে পারছি দ্য সিকোয়েন্স। কিন্তু এটা কি
করেই যেতে পারবো? ধরো আমার 100-150 অ্যামিনো অ্যাসিডের একটা প্রোটিন আছে, তখনও কি এই প্রসেসটা কন্টিনিউ করেই যেতে পারবো? ওয়েল, দ্যাটস নট পসিবল। That's not possible. It has got limitation. 20 to 50 অ্যামিনো অ্যাসিডস এর বেশি কখনোই সাকসেসফুলি এই প্রসেসটা করা যায় না। ওকে, 20 to 50 অ্যামিনো অ্যাসিডস এর বেশি কখনোই সাকসেসফুলি এই প্রসেসটা করা যায় না। এখন কি রে, লাইটার কাজ করছে না? তাহলে দেখ ওখানে পেয়ে যাবি। এখানে আসতে কোথাও তুই ইয়ে পাবি না, ডেসলাইকারই পাবি না। আমি তো সিগারেট খাই না, তো কোথায় পাবি? তো লাইটারটাই খুঁজতে হবে। ওকে, না যেটা আমি তোমাদেরকে বলছিলাম, সরি, সেটা হচ্ছে যে তাহলে এই ব্যাপারটা একটু তোমাদেরকে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো তো। বাট এটা কিন্তু অনন্তকাল ধরে চলতে পারবে না। ধরো তোমার 200টা অ্যামিনো অ্যাসিডের একটা পেপটাইড আছে বা একটা পলিপেপটাইড চেন আছে, সেই পলিপেপটাইড চেনটাকে তুমি পুরো এইভাবে সিকোয়েন্স করতে পারবে না। এটা সব থেকে বড় লিমিটেশনই হচ্ছে 20টার থেকে 50টার বেশি এইভাবে কিন্তু সিকোয়েন্স করে ধরা যায় না। তাহলে এডম্যান ডিগ্রেডেশন নিয়ে কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রসেস। স্যার ACL তে ট্রিট করলে সব পেপটাইড বন্ডগুলো তো না, সব ক্লিভ হয়ে পেপটাইড যেতে পারে। বন্ড গুলো এখানে ক্লিভ হবে না। এখানে সব পেপটাইড বন্ড গুলো ক্লিভ হবে না। নর্মাল, এবার ভালো করে মন দিয়ে শোনো, নর্মাল প্রোটিনকে যদি তুমি HCl দিয়ে ট্রিট করা বলা উচিত না, 6 মোলার HCl মানে কোয়াইট স্ট্রং HCl দিয়ে 24 ঘন্টা রেখে দাও, তাহলে সব পেপটাইড বন্ড ক্লিভ হয়ে যায়। ঠিক আছে, তুমি যখন FDNB মানে স্যাঙ্গার্স রিএজেন্ট দিয়ে ট্রিট করছো একটা পেপটাইড চেনকে, এবং এন টার্মিনাল যে অ্যামিনো অ্যাসিডটা আছে সেটা একটা ডিএনপি ডেরিভেটিভ তৈরি করছে, তারপর তুমি HCl দিয়ে ট্রিট করছো, তখন কিন্তু সব পেপটাইড বন্ডগুলো ক্লিভ হয়ে যায়। বাট এই ক্ষেত্রে কেমিস্ট্রিটা একটু অন্যরকম। এই ক্ষেত্রে আমি যখন একটা লিমিটেড স্ট্রেংথ অফ HCl দিয়ে লিমিটেড টাইম এটাকে ট্রিট করছি, তখন সব পেপটাইড বন্ড কিন্তু ক্লিভ হয়ে বেরিয়ে যাবে না। ওকে, we have to make sure যে এখানে টাইমিংটা এবং স্ট্রেংথ অফ দ্য HCl ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ শিওর যে ওই যে তোমার পিটিসি ডেরিভেটিভটা আছে তার কেমিক্যাল প্রপার্টিটা এমনই যে সেটার পরে যে পেপটাইড বন্ডটা, শুধু সেই পেপটাইড বন্ডটা ক্লিভ হয়ে বেরোবে, বাকি কিন্তু রিমাইন্ডার অফ দ্য পেপটাইড রিমেন্স অ্যাজ ইট ইজ। আর কারুর কোনো ডাউট এইটা নিয়ে? সবাই ক্লিয়ার? ওকে ওকে ফাইন, দেন লেটস গো টু এইবারে আমাদের নোবেল প্রাইজ। আর মাত্র 10 মিনিট। ওকে, 10 মিনিটে নোবেল প্রাইজ পাওয়া হয়ে যাবে, অসুবিধা নেই। যে কিভাবে নোবেল প্রাইজটা পেয়েছিলেন স্যাঙ্গার? প্রথম কথা হচ্ছে ইনসুলিন। এবার ইনসুলিন কেন নিলেন? দেখো, প্রথম কথা হচ্ছে যে উনি যে পদ্ধতিটা ব্যবহার করেছিলেন, খুব বিশাল বড় প্রোটিন নিয়ে কিন্তু সেইভাবে কখনো সিকোয়েন্স ডিটারমাইন করা যেত না। ইনসুলিনের টার্সিয়ারি স্ট্রাকচারের ব্যাপারে ইভেন্চুয়ালি ওনার একটা আইডিয়া হয়। ডরোথি হজকিন্স, তিনি আবার আরেকটা নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে ইনসুলিনের টার্সিয়ারি স্ট্রাকচার এক্স রে ডিফ্র্যাকশন পদ্ধতির মাধ্যমে তিনি ডিটারমাইন করেছিলেন। এটা কিন্তু স্যাঙ্গারকে একটা বিশালভাবে হেল্প করে at the মানে while he is doing his experiments of sequencing the insulin protein। ঠিক আছে, যে ওই যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের যে আইডিয়াটা একটা তখন পাওয়া যাচ্ছিল, রাফ আইডিয়া, ডরোথি হজকিন্সের তোমার এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করার ধরুন, সেটা কিন্তু ওনাকে বিশালভাবে হেল্প করে। যেটা ব্যাপার, অ্যাটলিস্ট হি ওয়াজ ক্লিয়ার যে ওটা দুটো চেন আছে, একটা হচ্ছে গিয়ে এ চেন আর একটা হচ্ছে বি চেন, এবং একটা 21টা আর একটা 30টা অ্যামিনো অ্যাসিড আছে। আমরা এক্ষুনি যে পদ্ধতিটা দেখবো, আমরা এইভাবে দেখতে পাবো যে ওইটা কিন্তু ওই 21-30 দিয়েই হতো। এর জায়গায় যদি 210-300 অ্যামিনো অ্যাসিড থাকতো, জীবনেও এই জিনিসের সিকোয়েন্স কোনোদিনও বার করা যেত। দ্বিতীয় হচ্ছে, ইনসুলিনটা কিন্তু একটা সিক্রিটারি প্রোটিন, মানে সিক্রিশন হয়ে যাওয়ার পর সেটাকে ব্লাড বা কোথাও থেকে আইসোলেট করা যায়। আমি কিন্তু
কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এইসব জায়গার প্রোটিনে ট্রাই করব না, কারণ আমি চাইবো যে সেটা অ্যাক্টিভ প্রোটিন হোক। আমরা জানি যে ইনসুলিন, প্রো ইনসুলিনে কিন্তু আবার একটা সিগন্যাল পেপটাইড থাকে। আমি জানি না তোমাদের মধ্যে কজন জানো এই ব্যাপারটা, যে প্রো ইনসুলিনে কিন্তু আবার একটা 23টা অ্যামিনো অ্যাসিডের সিগন্যাল পেপটাইড আছে। সেই প্রো ইনসুলিনের সেই সিগন্যাল পেপটাইডটা ক্লিভ হয়ে যাওয়ার পর তোমার অ্যাক্টিভ ইনসুলিন তৈরি হয়, যেটায় দুটো চেন থাকে, একটা অ্যালফা চেন আর একটা বিটা চেন, বা একটা এ চেন আর একটা বি চেন। প্রো ইনসুলিনের সিগন্যাল পেপটাইডটা ক্লিভ হয়ে যাওয়ার পর তোমার যেটা তৈরি হয় তাতে দুটো চেন থাকে, একটা এ চেন আর একটা বি চেন। এ চেনে 21 অ্যামিনো অ্যাসিডস থাকে আর বি চেনে 30 অ্যামিনো অ্যাসিডস থাকে। ওকে, এইবারে উনি প্রথমে বি চেন নিয়ে শুরু করলেন। দেখা যাক কিভাবে জিনিসটা করলেন। দেখো, উনি একটা পদ্ধতি যেটা অবলম্বন করলেন আগেইনস্ট দ্য অ্যাডভাইস অফ হিজ কলিগস যারা ওর ল্যাবে কাজ করতো, সেটা হচ্ছে যে উনি এন্ডোপ্রোটিয়েজ ডাইজেশন করলেন। ততদিন অবধি প্রোটিনের তো এমনি সিকোয়েন্স হবে না, প্রোটিনটাকে পেপটাইডে ভাঙতে হবে। বাট পেপটাইডে ভাঙার পদ্ধতিটা ছিল পার্শিয়াল অ্যাসিড হাইড্রোলিসিস। ঠিক আছে, পেপটাইডে ভাঙার পদ্ধতিটা ছিল গিয়ে হচ্ছে পার্শিয়াল অ্যাসিড হাইড্রোলিসিস। ফাইন, কিন্তু উনি ভাবলেন যে পার্শিয়াল অ্যাসিড হাইড্রোলিসিস করে আমি যে পেপটাইডস গুলো পাবো সেগুলো হয় অতিরিক্ত ছোট হয়ে যাবে বা অতিরিক্ত বড় থাকবে। তার থেকে আমি অনেক কি বলবো পেপটাইড পাবো আর কি, অনেক বেটার লেংথের পেপটাইড পাবো ফর সিকোয়েন্সিং ইফ আই ডাইজেস্ট ইট উইথ endoproteases. So he not only performed this partial acid hydrolysis but he also performed digestion with endoproteases. কেন কলিগসরা বারণ করছিলেন? এই endoproteases, these are nothing but proteolytic enzymes, trypsin, chymotrypsin, etc. ওরা বলছিলেন যে যে কোনো এনজাইম তো দুটো ওয়েতেই কাজ করতে পারে। সেটা যেমনি একটা প্রোটিনকে 4টে পেপটাইডে ভেঙে দিতে পারে, আবার 4টে পেপটাইডকে একটা প্রোটিনে যুক্তও করে দিতে পারে। তো দিস ওয়াজ নট আ ভেরি ফেভার্ড মেথড। বাট উনি এই যে এক্স্যাক্ট এই যে পেলেন, বি চেনকে যখন সিকোয়েন্স করছেন, এই 4টে পেপটাইড পেলেন, এটা কিন্তু এন্ডোপ্রোটিয়েজ ডাইজেশন দিয়ে পেপসিন ক্যাটালাইজড হাইড্রোলিসিস করলেন এবং এই 4টে ডিফারেন্ট পেপটাইড কিন্তু উনি পেলেন। অ্যাসিড হাইড্রোলিসিসে দেখা যাচ্ছিল একেবারে কন্ট্রোল করলে প্রায় প্রোটিনটা ক্লিভ হচ্ছেই না, আবার বেশিক্ষণ করলে এত ছোট ছোট পেপটাইডে ক্লিভ হয়ে যাচ্ছে যে সেইগুলো নিয়ে কাজ করা যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এরপরে যেটা আমি বলছি, এই যে 4 পেপটাইডস, হ্যাঁ, এই 4টে পেপটাইড এবং আরো অনেক ধরনের কম্বিনেশন করে দেখলেন যে এখানে কিন্তু একটা ওভারল্যাপিং ব্যাপার আছে। ঠিক আছে, দেখো এই যে পেপটাইড গুলোর মধ্যে আমরা যদি একটু দেখি যে SH LV LVGA, তাহলে LV LV ওভারল্যাপিং, হ্যাঁ। আবার এখানে দেখো ALT, এই এটা আর এটা ওভারল্যাপ করছে, আবার এই টিটা ওভারল্যাপ করছে। এই যে ওভারল্যাপিং নেচারটা আলটিমেটলি সিকোয়েন্সটা ডিটারমাইন করার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। ঠিক আছে, উনি এইরকম মোটামুটি একটা ওভারল্যাপিং নেচার কিন্তু পেলেন। ফাইনালি এই ধরনের একটা ওভারল্যাপিং নেচার পেলেন এবং সেখান থেকে সিকোয়েন্সটা উনি ডিটারমাইন করলেন। এবার যেটা প্রশ্ন আসবে যে ইন্ডিভিজুয়াল পেপটাইডের সিকোয়েন্সটা তাহলে কিভাবে ডিটারমাইন করেছিলেন? এইটা হচ্ছে পুরোপুরি একটা এগ্রিকালচারাল কাজ, চল কাটি কাট কাটি কাট কাটি কাট টাইপের ব্যাপার। কিরকম? ধরো উনি এই পেপটাইডটা পেলেন SHLV, সেরিন, হিস্টিডিন, লিউসিন, ভ্যালিন। এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড উনি জেনে যাচ্ছেন কিভাবে না, FDNB দিয়ে যে মুহূর্তে পেপটাইডটাকে ট্রিট করছেন উনি জেনে যাচ্ছেন গিয়ে হচ্ছে যে এন টার্মিনালে সেরিন আছে, এবং উনি আর কি জানছেন যে না এই পেপটাইড ফ্র্যাগমেন্টটা প্রথমে হচ্ছে যে কটা পেপটাইড ফ্র্যাগমেন্ট উনি পেলেন প্রত্যেকগুলোকে আইসোলেট করে নিলেন ইউজিং ক্রোম্যাটোগ্রাফি অ্যান্ড ইলেকট্রোফোরেসিস, প্রত্যেকটা পেপটাইডকে আইসোলেট করলেন। এবার এই পেপটাইডটা উনি নিলেন FDNB দিয়ে ট্রিট করে, একটা জিনিস উনি জানলেন যে এন টার্মিনালে আছে সেরিন। আর কি জানতে পারলেন
যে না এই পেপটাইডটায় হিস্টিডিন আছে, লিউসিন আছে আর ভ্যালিন আছে। কিভাবে জানতে পারলেন? কারণ এই পুরো জিনিসটাই ক্লিভ হয়ে যাচ্ছে। যেমনি তোমার এন টার্মিনালে সেরিন আছে, এটা তুমি ক্রোমাটোগ্রাফির সাহায্যে ধরতে পারো অ্যাজ আ ডিএনপি ডেরিভেটিভ অফ সেরিন। সেমনি বাকি তিনটে যে অ্যামিনো অ্যাসিড রিলিজ হচ্ছে, ওই তিনটে অ্যামিনো অ্যাসিড কি কি সেটাও কিন্তু তুমি ক্রোমাটোগ্রাফির সাহায্যে ডিটারমাইন করতে পারো। ইজ ইট ওকে? সেটাও কিন্তু তুমি ক্রোমাটোগ্রাফির সাহায্যে ডিটারমাইন করতে পারো। ফাইন। নেক্সট যেটা ব্যাপারটা হচ্ছে যে এরপর কি করলেন? এরপর উনি তাহলে বুঝলেন যে আমার একটা পেপটাইড ফ্র্যাগমেন্টের এন টার্মিনালে সেরিন আছে, তারপরে তিনটে অ্যামিনো অ্যাসিড আছে, হিস্টিডিন, লিউসিন আর ভ্যালিন। কি অর্ডারে আমি জানি না, বা আমি এটা জানি যে এন টার্মিনালে সেরিন আছে এবং সি টার্মিনালে ভ্যালিন আছে। হিস্টিডিন আর লিউসিনটা কি অর্ডারে আমি জানি না। ফাইন। তারপরের পেপটাইডটা উনি যেই নিলেন, নিয়ে দেখলেন যে সিমিলার ওয়েতে এন টার্মিনালে লিউসিন আছে, তারপরে ভ্যালিন আছে, গ্লাইসিন আছে, অ্যালানিন আছে। অ্যালানিনটা সি টার্মিনালে আছে। ভ্যালিন গ্লাইসিন কি অর্ডারে জানি না, কিন্তু আগেরটায় আমি দেখেছি লাস্টে ভ্যালিন ছিল, আর লিউসিন আর হিস্টিডিন তার আগে ছিল। তো মেবি এটা লিউসিনের পর ভ্যালিন আছে। ফাইনালি এইভাবে প্রত্যেকটা ছোট ছোট পেপটাইডকে এন টার্মিনালে কি আছে, সি টার্মিনালে কি আছে এবং মাঝখানের গুলো কি উনি ডিটারমাইন করতে পারছিলেন। এন টার্মিনালে কি, সি টার্মিনালে কি, মাঝখানের গুলো কি উনি ডিটারমাইন করতে পারছিলেন। এবং সেটা করার পরে যখন এই ওভারল্যাপিং পেপটাইডস গুলোকে পরপর উনি বসালেন, তখন কিন্তু উনি এই গোটা চেনের সিকোয়েন্সটা পেয়ে গেলেন। সো ইটস আ এগ্রিকালচারাল ওয়ার্ক। তোমাকে প্রচুর পেপটাইডস নিতে হবে, তার এন টার্মিনালে কি, সি টার্মিনালে কি ডিটারমাইন করতে হবে, সেগুলোকে অন্য অ্যামিনো অ্যাসিড ডিটারমাইন করতে হবে, রেগুলার বেসিসে ক্রোমাটোগ্রাফি, ইলেকট্রোফোরেসিস করতে হবে, এন্ড ফাইনালি এই ওভারল্যাপিং সিকোয়েন্স গুলোকে পরপর পরপর সাজাতে হবে, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য টোটাল সিকোয়েন্স। লেস দ্যান 1 মিনিট। কারুর কোনো ডাউট জিজ্ঞেস করো। স্যার এরকম তো সি টার্মিনালে মানে মানে ধরেন একটা সি টার্মিনালে এ আছে মানে অ্যালানিন আছে, তো এরকম তো অনেক পেপটাইড আসবে যে অ্যালানিন থাকতে পারে সি টার্মিনালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো অবশ্যই ওভারল্যাপিং অবশ্যই আসবে। অবশ্যই অবশ্যই অনেকগুলো থাকতে পারে যাতে বুঝলে কি করে অ্যালানিন যে আছে। কোনটা নিতে হবে পরে? না না, সেইটা দেখো ইন্ডিভিজুয়ালি পেপটাইড গুলোকে উনি সিকোয়েন্স করছেন, এসএইচএলভি, এলভিজিএ, ভিজিএল, এইবারে পরপর পরপর বসাচ্ছেন পারমিউটেশন কম্বিনেশন করে করে উনি ওভারল্যাপিং রিজিয়নটা মোটামুটি পেয়ে যাচ্ছেন, সেখান থেকে এক্সাক্ট সিকোয়েন্সটা ডিটারমাইন করছেন। যেমনি ধরো শুরুতে ওয়াই আছে আর লাস্টে এ আছে, দিস ইজ নট ওভারল্যাপিং